হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিসিস টেল। হোপ ইউ অল আর ওয়েল। চলে এলাম দার্জিলিং পার্ট 2 নিয়ে, মানে দার্জিলিংয়ে দ্বিতীয় দিন কি সাইট সিন করলাম আজকে সবগুলোই শেয়ার করব আপনাদের সাথে। চলুন ভিডিওটা আমরা কন্টিনিউ করতে থাকি। রাত প্রায় 2:30 নাগাদই উঠে পড়েছিলাম টাইগার হিলে যাব বলে। রেডি হয়ে 3:30-র মধ্যে ম্যাল রোডে চলে এসেছিলাম, গাড়ি ওখানেই ছিল। ওখান থেকে চলে এলাম টাইগার হিলে। এসে দেখি প্রচণ্ড অন্ধকার, তখন প্রায় 4:30 মতন বাজে, তাই তেমন কিছু ভিডিও করতে পারিনি। একটু সকাল হতে ভিডিও করলাম, কিন্তু দুঃখের বিষয় আবারও যে পুরোটাই ফগি ওয়েদার, আমরা সানরাইজটা দেখতে পেলাম না। প্রচুর লোক এসেছিল, কিন্তু যেহেতু ছুটির দিন ছিল, টুরিস্ট কিন্তু এখানে ভালোই ছিল। কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো, না দেখতে পেয়ে প্রায় 7:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, টাইগার হিলের এন্ট্রি ফিস হচ্ছে 50 রুপিস পার পারসন, আর আমাদের থেকে আর একটা 100 রুপিস এক্সট্রা নিয়েছিল, সেটা মেবি পার্কিং চার্জের জন্য। এবার চলে এলাম নেক্সট ডেস্টিনেশনে, সেটা হলো ঘুম মনাস্ট্রি, যার আরেকটি নাম সামতেন চোলিং। আর এটি প্রায় 150 বছর পুরনো একটি মনাস্ট্রি। এই গাছ বা ফুলের কোনোটার নামই আমি জানি না, কিন্তু ফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল। আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছ বা ফুলগুলোকে কি বলে। ঘুম মনাস্ট্রি ঢোকার মুখে আপনি দেখতে পাবেন এরকম প্রেয়ার হুইলস, যেখানে দাঁড়িয়ে আপনি প্রেয়ার করতে পারবেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর অনেকে বলছিল আপনার মনের উইশটাও এখানে জানিয়ে যেতে পারেন। আর এটাকে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে মানি হুইলসও বলা হয়। তাই আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি ভিডিও তুলে তারপরে ভেতরের দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পথেই দেখলাম এই সুন্দর সুন্দর জিনিসগুলো, বুদ্ধ মূর্তিগুলো বিক্রি হচ্ছে। কি দারুণ দেখতে লাগছে, কি কিউট লাগছে। ভেতরে ঢুকেই একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ স্ক্যাফোল্ডিং করে রাখা ছিল, তার মানে চলছিল রেনোভেশনের কাজ। আর ঘুম মনাস্ট্রি যেটার জন্য বিখ্যাত সেটা হলো 15 ফিট টল স্ট্যাচু অব মাইত্রা বুদ্ধা, সেটাই ছিল চাপা। কি করব, উঁকি মেরে যেটুকু দেখা যায় সেইটুকু দেখে আর বাকি মনাস্ট্রিটা একটু ঘুরে দেখে আমরা বেরিয়ে এলাম মনাস্ট্রি থেকে। আর আপনাদেরকে বলে রাখি, মনাস্ট্রি এরিয়াতে কিন্তু চা কফি আর হালকা টিফিন করার মতন দোকান রয়েছে, আপনারা চাইলে করে নিতে পারেন। এবারের ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। এখানে ঢুকতে 50 রুপিস পার হেড টিকিট লাগবে। আর ঢুকেই দেখলাম অনেকে শাল বা শীতের পোশাক নিয়ে, সোয়েটার, এরকম নানান জিনিস বিক্রি করছে, তাই আমিও কিছু কিনে নিলাম। এই ফুলের নার্সারিটা দেখে দুর্দান্ত লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। মনে হচ্ছিল কিছু ফুল নিয়ে যেন বাড়ি চলে যায়। তো চলুন আমরা এবার ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে সেই আবারও দেখলাম ফগি ওয়েদার, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ আজও আমরা পেলাম না, আবারও ডিসঅ্যাপয়েন্টেড। তাই কিছুক্ষণ ঘুরে আর ছবি তুলে আমরা দেখতে পেলাম অনেকেই এখানে যে দার্জিলিংয়ের লোকাল ড্রেস আছে সেইগুলো পরে ছবি তুলছিল। তাই আমি আর আমার বোন গিয়ে দুজনেই সেজে ফেললাম। আর এই পুরো সাজটার জন্য কিন্তু 50 রুপিস করে আপনাদেরকে চার্জ করা হবে। আপনারা এইসব পরে নিজেদের মতন করে ছবি তুলে নিতে পারেন। সকাল থেকে প্রায় 3টে পয়েন্ট ঘুরে ফেলেছি আমরা। প্রথমে গিয়েছিলাম টাইগার হিল, তারপরে ঘুম মনাস্ট্রি, তারপর গিয়েছি বাতাসিয়া লুপে। এবার যাচ্ছি রক গার্ডেন। মাঝখানে আমাদের ডালি মনাস্ট্রি ঘোরার কথা ছিল, কিন্তু ডালি মনাস্ট্রিটা দেখলাম বন্ধ রয়েছে আজকে, সে কারণে আমাদের ডালি মনাস্ট্রি আর যাওয়া হলো না। এবার যাব রক গার্ডেন, তারপরেও লিস্টে রয়েছে গঙ্গা মাইয়া পার্ক, রয়েছে জু, রয়েছে টি গার্ডেন, আর রয়েছে জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। চলুন আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটা দেখতে থাকুন।
আমাদের পরের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, ঢুকে পড়লাম রক গার্ডেনে, যেখানে এন্ট্রি ফিস নেবে আপনাদের 20 টাকা করে পার হেড। রক গার্ডেনে ঢোকার আগে আমরা কিছু টিফিন করে নিয়েছিলাম, যেখানে খেয়েছিলাম ম্যাগি, চা। এইগুলো আপনারা রক গার্ডেনের বাইরেই প্রায় দেখতে পাবেন। সেখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা পুরো জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবেন, কারণ জায়গাটা কিন্তু বিশাল বড় আর টাইম কিন্তু প্রচুর লাগবে ঘুরতে, কারণ এটা একটা রক যেটাকে পুরোটাই কেটে কেটে গার্ডেন বানানো হয়েছে। আর একদম টপে যদি আপনারা যান তাহলে কিন্তু এই ভিউটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এই দেখুন একটা স্পাইরাল জায়গা আছে, মানে গোল জায়গা বলতে পারেন। এখানে আপনারা বসতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড এবং সামনের ভিউ নিতে পারেন। সামনে রয়েছে একটা ছোট্ট ঝর্ণা, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আমরা ওখানে বসে অনেক ফটো আর ভিডিওস তুলেছি। আর এই যে দেখুন ব্যাপারটা, এইভাবে ঘুরে ঘুরে যে লোকগুলো আসছে, এইভাবেই ঘুরে ঘুরে আপনাদেরকে পুরোটা টপে উঠতে হবে। আর টপে উঠে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগবে। তাহলে চলুন আমরা আস্তে আস্তে উঠি। আর উঠতে কিন্তু বেশ কষ্টই হবে, কারণ এটা খাড়াই রাস্তা। আমরা প্রায় রক গার্ডেনের একদমই ওপরে উঠে এসেছি। আমার হাজব্যান্ড এখানে হাঁপিয়ে গিয়েছিল বলে ওপর থেকে টাটা করছে, আর আমি ততক্ষণ ওপরে গিয়ে বেশ কিছু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। চলুন এবার রক গার্ডেন থেকে নামতে থাকি। নামার ভিউটাও কিন্তু দুর্দান্ত। যে ঝর্ণাটা আপনাদেরকে বলেছিলাম ওই গোল জায়গাটা থেকে দেখা যায়, তো চলুন এই নামার পথে কিন্তু ওই ঝর্ণাটা আরও ভালোভাবে দেখা যায়। চলুন আমরা এগিয়ে যাই আর ওই ঝর্ণার ভিউটা আপনাদেরকে দিই। চলে এলাম সেই ঝর্ণার পাশে। প্রথমে এন্ট্রান্সে একটা ঝর্ণা দেখেছিলাম, আর সেই ঝর্ণাটাই বোধহয় এটা, যেটা আরও ওপর থেকে ফল করছে। এই দেখুন এই ঝর্ণাটা, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, তাই আমরাও বেশ কিছু ছবি তুলে নিয়েছি। এবারের ডেস্টিনেশন হলো গঙ্গামাইয়া পার্ক। এখানে ঢুকতে গেলে পার হেড 20 রুপিস করে এন্ট্রি ফি দিতে হবে। এটাও কিন্তু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস, কিন্তু ড্রাইভার দাদা আমাদের বলছিলেন এটা নাকি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস থেকে এখন বাদ দিয়ে দিয়েছে, এখানে সেরম কেউ আসে না। আমরা এখানে ঢুকে রিয়েলাইজ করলাম রক গার্ডেনে কিন্তু প্রচুর ভিড় ছিল, কিন্তু এখানে অতটা ভিড় নেই, খুবই নিরিবিলি জায়গাটা। আর জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ বা নানান রকমের গাছ আর একটা বড় ঝর্ণা রয়েছে, যেটা অনেক ওপর থেকে ঝর্ণার জলটা বয়ে আসছে। আর এই ঝর্ণার জলগুলোই কিন্তু ওখানকার রেস্টুরেন্ট বা ছোট ছোট যে ফুড কর্নারগুলো আছে ইউজ করছে। ওই সামনে দেখুন ছাতা টাঙানো, ওখানে রয়েছে অনেক খাবারের দোকান। আপনারা চাইলে ব্রেকফাস্ট বা হালকা কিছু খাবার খেতে চাইলে ওখান থেকে খেয়ে নিতে পারেন। আর এখানে রয়েছে বোটিংয়ের সুবিধা। এই ঝর্ণার জল আছে দেখুন, ওইখানে ছোট্ট একটা ঝর্ণা, ওই ঝর্ণা থেকে এই জলটা আসছে, আর এখানে আপনি বোটিং করতে পারেন। খুব একটা বড় এরিয়া নয়, বাট ঠিক আছে বোটিংয়ের জন্য। আর যে ওই ওভারব্রিজটা দেখছেন, ওখান থেকে কিন্তু ঝর্ণার জলটা আবার নিচে নামছে, তাই ওই জায়গাটা ঘিরে দিয়েছে। আর বোটিং করতে কিন্তু 50 রুপিস পার হেড লাগবে। আর আমরা এখানে সবাই মিলে বোটিং করে নিয়েছিলাম। বোনের শরীরটা খারাপ ছিল বলে বোন তখন বোটিংয়ে ওঠেনি, ও পাড়ে বসেছিল, আর আমরা করেছিলাম বোটিং 3 জনে মিলে। চলুন আমরা একটু বোটিং করে নিই। আর বোটিং করতে করতে আপনাদের কিন্তু সামনে দিয়ে আমি ওই ছোট্ট যে ঝর্ণাটা দেখতে পাচ্ছিলাম ওটা আপনাদেরকে দেখাবো।
এই দেখুন সেই ঝর্ণাটা যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, বেশ ভালো লাগছে। আর এখানেও কিন্তু গার্ড দেওয়া ছিল, ওই পাশে মানে ঝর্ণার কাছাকাছি যাওয়া যাবে না, মেবি ফর সেফটি রিজনস। বাট মাঝখানে এত জোর হাওয়া দিয়েছিল, আমরা কিন্তু এই যে ওভারব্রিজের একদম কাছাকাছি চলে গেছিলাম। আমার তো ভীষণ ভয় লেগেছিল, আমি ভেবেছিলাম বোধহয় দড়ি ফড়ি ছিঁড়ে আমি পড়েই যাব, বাট তেমন কিছু হয়নি। আমার হাজব্যান্ড আবার বোটটাকে ঘুরিয়ে আবার পাড়ে নিয়ে চলে এসেছিলো। আমরা বেশ অনেকক্ষণই বোটিং করেছি, প্রায় 20 মিনিট তো হবেই, কিন্তু টাইমটা ওরা সেরকম কিছু বলছিলও না যে কতক্ষণ করতে পারবে বা কিছু, কারণ মেবি হয়তো পার্কটাতে খুব একটা ভিড় ছিল না, তো সেই কারণে হয়তো কিছু বলছিল না। তা চলুন এখান থেকে এখন বোটিং করে এবার আমরা বেরোবো আরও টুকটাক ঘুরে, আর আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, চলুন আমাদের সাথে। গঙ্গামাইয়া পার্ক ঘুরে আবারও চলে এলাম গাড়িতে, পাহাড়ি রাস্তায় আবারও এঁকে বেঁকে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবারের ডেস্টিনেশন হচ্ছে টি গার্ডেন দেখব, তাই ড্রাইভার দাদা আমাদেরকে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে নিয়ে গেল। চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখে নিন টি গার্ডেন। টি গার্ডেনে প্রায় আমরা এসেই পড়েছি, আপনারা পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ রয়েছে। ড্রাইভার দাদা বলল একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় পার্ক করে আমাদেরকে নামিয়ে দেবে। ইন দ্য মিন টাইম আমি দেখলাম পাহাড়ের কোলে আবারও মেঘ নেমে এসছে, পুরোটাই ফগি ওয়েদার, কখনো আবার সানি ওয়েদার। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বোধহয় বৃষ্টি নামলো, কিন্তু আপাতত তখনও বৃষ্টি নামেনি। আমাদের গাড়িটা পার্ক করিয়ে আমাদেরকে নামিয়ে দিল। এরপরে আমরা টি গার্ডেনটা ঘুরে নিলাম। বিশাল টি গার্ডেন ছিল আর খুব সুন্দর একটা ভিউ আসছিল। আমার মনে হচ্ছিল ফগটা যদি না থাকতো বেশ আরেকটু ভালো ভিউ পেতাম, তো কিছু করার নেই, ওয়েদারটাই এরকম ছিল। চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখে নিন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এবারের ডেস্টিনেশন হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আর ইন দ্য মিন টাইম লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই ভাবলাম লাঞ্চটা করেই আবার জুতে ঢুকবো, কারণ জুটা শুনেছি অনেক বড় এরিয়া, ঘুরতে বেশ টাইম লাগবে। তাই লাঞ্চ সেরে এবার চললাম জুতে। জুটা কিন্তু পুরোটাই প্রায় খাড়াই রাস্তা, তাই খেয়ে দিয়ে আমাদের উঠতে বেশ কষ্টই হচ্ছিল। চলুন এবার এগিয়ে যাই। গাড়িটা তো অনেক নিচে পার্কিং করতে হয়েছিল, কারণ গাড়ি বলছিল উপরে উঠতে দেবে না, তো পরে দেখেছিলাম অনেকগুলো গাড়ি ছিল। ঠিক আছে, চলুন আমরা জুয়ের পাশে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর জুতে কিন্তু ঢুকতে 110 টাকা করে পার হেড টিকিট লাগবে। আর এবার চলে এলাম সব থেকে যেটা এইখানে ফেমাস, রেড পান্ডা, তাদেরকে দেখব বলে। চলুন আমাদের সাথে এগোন আপনারাও, আর দেখতে পাই কি না আমরা রেড পান্ডা, চলুন এগিয়ে দেখি। বলতে বলতেই চলে এসছে রেড পান্ডা, ওই যে দেখুন ওপরে উঠে যাচ্ছে। এরকম আরও অনেক কিছু আছে, চলুন এবার ভেতরে ঢুকতে থাকি আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি।
জুতে কিন্তু আমরা নানান ধরনের পাখি, বিড়াল এবং ভেরিয়েশন অফ ডিয়ার দেখলাম। এরপর আগেও রয়েছে আরও অনেক অ্যানিমেলস। তবে রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়াই, আমি আগেই বলেছি। খেয়ে দিয়ে কিন্তু আমাদের বেশ ভালোই কষ্ট হয়েছিল উঠতে। আপনারাও কিন্তু চেষ্টা করবেন হাতে একটু টাইম নিয়ে আসার, কারণ জুটা অনেক ভাস্ট এরিয়া নিয়ে যদি পুরোটা কভার করতে চান। আর এখানে রয়েছে আর একটা মিউজিয়ামও, যেটা টাইমের অভাবে আমরা কিন্তু ঢুকতে পারিনি। আপনারা যদি আসেন অবশ্যই মিউজিয়ামটা ভিজিট করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে ওর ভেতরে কি কি দেখলেন, যেটা আমরা মিস করে গিয়েছিলাম। জুতে ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম কতক্ষণে আমি বাঘ দেখতে পাবো, তার পরক্ষণেই চলে এলাম চিতার খাঁচায়। চিতা কিন্তু বোধহয় খেয়ে দিয়ে একটু রেস্টই নিচ্ছিল। আমরা কিন্তু গিয়ে খুব ডিস্টার্ব করেছি মানে একটু চেঁচামেচি হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, সেইটুকুই, আর কিছু নয়। আর এই যে দেখুন ব্ল্যাক প্যান্থারও আমরা দেখে নিলাম। এরপরে যাব টাইগারের ওখানে। চলুন টাইগার কি করছে, খাঁচায় বসে আছে না ঘুমাচ্ছে, সেটাও আমরা দেখে নেব। বলতে বলতেই চলে এলাম টাইগারের খাঁচায়। টাইগার কিন্তু বসে বসে বেশ ভালোই পোজ দিচ্ছিল। তো সেই সব ভিডিও করে এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের জন্য। তাই আমরা বেশি দেরি না করে জুটা মোটামুটি ঘুরে, মানে পুরো জুটাই ঘুরেছি শুধু মিউজিয়ামটা বাদ দিয়ে। মিউজিয়ামটা ঘোরার আর সময় হয়নি। তো চলুন এবার বেরিয়ে যাব বাকি টুকটাক একটু এদিক ওদিক দেখে। আবারও চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার এলাম জাপানিজ টেম্পল দেখতে, আর পাশেই রয়েছে পিস প্যাগোডা। জাপানিজ টেম্পল একজন বুদ্ধিস্ট মঙ্ক, নাম হলো ফুজি, তিনি তৈরি করেছিলেন 1972 সালে এবং দেশের শান্তির জন্য তার মৃত্যুর পরে তৈরি করা হয়েছিল পিস প্যাগোডা। পিস প্যাগোডা দেখতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আগে জাপানিজ টেম্পলটা ঘুরে নিই। এখানে এখন প্রেয়ার চলছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন ভেতরে যাই। ভেতরে খুব একটা ভিডিও মনে হয় করতে পারবো না, যদি অ্যালাউ থাকে তাহলে করব। তো ভেতরে গিয়ে দেখলাম প্রেয়ার চলছিল। তো আমাদেরকে ওনারা ডেকে বললেন যে আপনারাও প্রেয়ারে বসুন। দেখুন আমরাও প্রেয়ার করছিলাম। তো সাইড দিয়ে একটুখানি আমার হাজব্যান্ড ভিডিও নিতে পেরেছিল। জাপানিজ টেম্পলের পাশেই রয়েছে পিস প্যাগোডা, যেটা এই লম্বা সিঁড়িটা দিয়ে আপনাদেরকে উঠে দেখতে হবে। আবারও যেতে গিয়ে দেখতে পেলাম সেই পাহাড়ি ফুলের গাছগুলো, কি দুর্দান্ত দেখতে লাগছিল। আর এই পড়ন্ত বিকেলের মাঝে পিস প্যাগোডাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। কিন্তু আবারও সেই মাঝে মধ্যে মেঘ নেমে আসছিল আর বৃষ্টিও একটু একটু পড়ছিল। চলুন তাড়াতাড়ি করে আমরা পিস প্যাগোডাটা ঘুরে নিই। আর এটাকে কিন্তু এইরকম চারপাশ দিয়ে গোল গোল করেই ঘুরতে হবে। চলুন আমাদের সাথে পিস প্যাগোডা আপনারাও দর্শন করে নিন। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা আজকের ঘোরার লিস্টের লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট ছিল আমাদের। এটা ঘুরে আমরা কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলাম, বাড়ি মানে হোটেলে ফিরে গিয়েছিলাম। আমরা কিন্তু সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভোরবেলা থেকে এতগুলো ডেস্টিনেশন পয়েন্ট ঘোরার পরে ভীষণ ক্লান্ত ছিলাম, তাই হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রাতের দিকে বেরিয়েছিলাম একটু ম্যাল ঘুরবো আর গ্লিনারিসে খাবো। গ্লিনারিসে ঢুকেই দেখলাম অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। এই শীতের রাতে এত সুন্দর গান আর এই গরম গরম খাওয়া দাওয়া দুর্দান্ত লাগছে। আজকের মতো ডে 2 ভিডিও বা পার্ট 2 ভিডিও এখানেই এন্ড হচ্ছে। দেখা হচ্ছে কাল সকালে, মানে পার্ট 3 নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফিরে আসছি কালকে, মানে ডে 3 ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড আর বাই বাই।